ভার্সিটিতে এলেই যখন তখন ছেলেদের সাথে কথা বলার ফন্দি খুঁজতে হবে নাকি? আকস্মিক কেমন গুরু গম্ভীর মন্তব্যে পেছনে ফিরে তাকায় মেঘ। তাকাতেই তার নজরে আসে মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে থাকা প্রফেসর শ্রাবণের বিদ্রূপ মাখা মুখায়ব। মেঘকে এইভাবে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণ আবারও বলে ওঠে, কি রে ফুল? শ্রাবণের এমন মন্তব্যে কিছুটা অস্বস্তি অনুভব করে মেঘ। কাচুমাচু করে পাশে তাকিয়ে দেখতে পায় তার বান্ধবী রুহি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শ্রাবণ এবার রুহির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে রুহি বলে ওঠে, তোমরা কথা বলো, আমার একটু কাজ আছে। বলেই তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করে রুহি। বান্ধবীর সামনে এভাবে অপমানিত হতে হয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকায় মেঘ। কিছুটা ক্রোধ এবং ঘৃণিত দৃষ্টিতে সে শ্রাবণের উদ্দেশ্যে বলে ওঠে, আপনি একজন ভার্সিটির প্রফেসর হয়েও শিক্ষার্থীর ব্যক্তিগত ব্যাপারে কেন নাক গলাতে আসেন? তৎক্ষণাৎ মেঘের কথা শেষ হতে না হতেই মেঘের দু বাহু সজোরে খামচে ধরে ক্রোধ মিশ্রিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে শ্রাবণ বলে ওঠে, তুই বললে কিছু না আর আমি বললেই দোষ? ব্যথাতুর কণ্ঠে মেঘ বলে ওঠে, কি করেছি আমি? এবার মেঘের একেবারে নিকটে গিয়ে শ্রাবণ বলে ওঠে, এই যে এখানে দাঁড়িয়ে বেহায়াপনা করছিস, এটা কি কিছুই না? শ্রাবণের এমন কথায় ঘৃণায় শরীর রিরি করে ওঠে মেঘের। সি শ্রাবণ ভাই, আপনার মুখে কি কিছুই আটকায় না? না, আটকায় না, চেঁচিয়ে বলে ওঠে শ্রাবণ। এরপর মেঘের হাতটা ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। যেতে যেতে শ্রাবণ বলে ওঠে, আজকে চল বাড়িতে, তোর এই সব বেহায়াপনা বের করছি আমি। বলেই টেনে নিয়ে গাড়িতে তুলে নেয় মেঘকে। বাড়ির সামনে এসে গাড়ি থেকে টেনে হিঁচড়ে মেঘকে বাড়ির ভেতরে নিয়ে আসে শ্রাবণ। শ্রাবণ আর মেঘকে এইভাবে বাড়িতে প্রবেশ করতে দেখে সেখানে উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে ওঠে। শ্রাবণের মা আফসানা বেগম দৌড়ে এসে ছেলের সামনে দাঁড়ায়। কি হয়েছে শ্রাবণ? মেঘকে এইভাবে টেনে হিঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছিস? মায়ের কথায় কোনরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি শ্রাবণের মুখে। শ্রাবণকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আফসানা এগিয়ে গিয়ে মেঘের সামনে দাঁড়ায়। উৎকণ্ঠিত স্বরে বলে ওঠে, মেঘ, কি হয়েছে তোর? অশ্রুসিক্ত নয়নে মেঘ তাকায় আফসানা বেগমের দিকে। মেঘ এবার আফসানা বেগমের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগেই অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকায় শ্রাবণ। শ্রাবণকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মেঘের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। আফসানা বেগম আবারও ছেলের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগে আফসানা বেগমকে থামিয়ে কর্কশ কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, যেখানে সেখানে দাঁড়িয়ে বেহায়াপনা করে বেড়ায় তোমাদের মেয়ে, আজ এটার সঠিক শিক্ষা দিয়েই ছাড়বো আমি তাকে। বলেই আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে মেঘকে টানতে টানতে সিঁড়ি দিয়ে ওপরে নিজের কক্ষে নিয়ে যায় শ্রাবণ। কক্ষে প্রবেশ করে ধরাম করে কক্ষের দরজাটা লাগিয়ে দেয় শ্রাবণ। আকস্মিক দরজার এমন কর্কশ আওয়াজে কিছুটা লাফিয়ে ওঠে মেঘ। ভয়ার্ত কণ্ঠে মেঘ বলে ওঠে, কি করছো শ্রাবণ ভাই? বাকি কথা বলার আগেই মেঘের চোয়ালখানা শক্ত করে চেপে ধরে শ্রাবণ। এরপর দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে বারবার বারণ করার পরও ওই নিলয়ের কাছে তোর কি এত? ভাঙা ভাঙা কণ্ঠে মেঘ বলে ওঠে, নিলয় ভাই ডেকেছিল আমাকে, বলেছে কি যেন জরুরি কথা আছে। এবার এক ধাক্কায় মেঘকে খাটে ছুঁড়ে মারে শ্রাবণ। তাল সামলাতে না পেরে ধরাম করে খাটে পড়ে যায় মেঘ। নিজের কোমরে থাকা লেদার বেল্টটা এক টানে খুলে মেঘের গায়ে আঘাত করে নেয়। পর মুহূর্তেই আবারও কিছু একটা ভেবে থেমে যায় শ্রাবণ। ভয়ে চিৎকার দিয়ে ওঠে মেঘ। এরপর মেঘকে টানতে নিয়ে চিলে কোঠার ঘরে নিয়ে যায়। এরপর বেরিয়ে গিয়ে দরজাটা বাহির থেকে লাগিয়ে দেয় শ্রাবণ, আর সেখানেই বন্দি করে রাখে মেঘকে। এরপর বাহির থেকে চিৎকার করে বলে ওঠে, তোকে আমি বারণ করেছি না ওই নিলয়ের কাছে না যেতে? তাও তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? ভেতর থেকে চটপট শুরু করে দেয় মেঘ।
কাঁদতে কাঁদতে বলে ওঠে, আর যাব না শ্রাবণ ভাই, এবারের মতো আমাকে মাফ করে দাও, প্লিজ, দরজাটা খুলে দাও। কিন্তু মেঘের কোনো আর্তনাদই কর্ণকুহরে পৌঁছায় না শ্রাবণের। তার শরীর যেন রাগে ক্ষোভে ফেটে পড়ছে। এভাবেই মেঘকে রেখে চলে যায় শ্রাবণ। রাত্রিবেলা অন্ধকারে প্রচুর ভয় পায় মেঘ। ছোটবেলা থেকেই এই ভয় তার। যতই অন্ধকার হচ্ছে ততই যেন অন্ধকার গিলে খাচ্ছে তাকে। অন্ধকারে এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে মেঘ। চিলেকোঠার ঘরে থাকা পুরানো জিনিসপত্রে ধাক্কা লেগে লেগে ছিলে যায় তার সারা শরীরের বিভিন্ন অংশ। একটা সময় আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায় মেঘ। হঠাৎ শ্রাবণের মনে পড়ে যায় মেঘের ভয়ের কথা। নিজেই নিজেকে মনে মনে ১০০টা গালাগাল দিয়ে দৌড়ে মেঘের কাছে যায়। বন্ধ করে রাখা বিদ্যুৎ সংযোগ আবারও চালু করে দেয় সে। এরপর দরজা খুলে দেখতে পায় মেঘ অচেতন হয়ে পড়ে আছে মেঝেতে। দরজার কপট ভেতর থেকে লাগিয়ে মেঘের পাশে বসে মেঘকে বার কয়েক ডেকে ওঠে শ্রাবণ। এবার মেঘের কোনো সাড়া শব্দ না পেয়ে সম্মতি ফিরে পায় শ্রাবণের। নিজের ক্ষোভ মেটাতে কি করে ফেলেছিল ভাবতেই যেন নিজের ওপরে ভীষণ রাগ হয় তার। এরপর মেঘের মুখখানা নিজের হাতের আঁচড়ায় নিয়ে ঝাঁকি দিতে থাকে। এই মেঘ, মেঘ, কথা বল। ফুল, আমার ফুল, কথা বল না। আমার ভুল হয়ে গেছে জান, তোকে এইভাবে কষ্ট দিতে চাইনি, কথা বল মেঘ। কিন্তু মেঘের কোনো সাড়া শব্দ নেই। সে অসাড় হয়ে পড়ে আছে মেঝেতে। শ্রাবণ তড়িঘড়ি করে উঠে পানি নিয়ে আসে। সেই পানির ছিটে মারতে থাকে মেঘের চোখে মুখে। কিছুক্ষণ পর পিটপিট করে চোখ খুলে তাকায় মেঘ। মেঘকে তাকাতে দেখে তড়িঘড়ি করে তাকে টেনে তুলে বসায় শ্রাবণ। শরীরের অত্যাধিক ব্যথায় আর ভয়ে আবারও মেঝেতে হেলে পড়ে মেঘ। চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এদিকে আফসানা বেগম শ্রাবণকে দৌড়ে আসতে দেখে তার পেছনে পেছনে চলে আসে চিলে কোঠার ঘরে। এসেই দরজা লাগানো দেখে সেই কখন থেকেই ঘরের দরজায় করাঘাত করেই চলেছেন তিনি। শ্রাবণ এবার মেঘকে ডেকে ওঠে। মেঘ শ্রাবণের দিকে না তাকিয়েই জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, আমি মায়ের কাছে যাব। এইদিকে আফসানা বেগম যেন এবার দরজাটা ভেঙে ফেলবে। ধীর পায়ে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় শ্রাবণ। দরজা খুলতেই মেঘকে এইভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে আফসানা বেগমের পাশে দাঁড়িয়ে থাকা মেঘের মা রাহেলা বেগম দৌড়ে মেয়ের কাছে চলে যায়। মেঘ, কি হয়েছে তোর? বলতে বলতে বিলাপ শুরু করেন তিনি। মেয়ের মাথা সন্তর্পণে তুলে ধরে নিজের কোলে রাখেন। মায়ের কোমর জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে মেঘ। মেঘের দিকে এক পলক তাকিয়ে কষিয়ে শ্রাবণের গালে একটা থাপ্পড় লাগায় আফসানা বেগম। আচমকা থাপ্পড়ে কিছুটা ভড়কে যায় শ্রাবণ। লজ্জা করছে না তোর শ্রাবণ? এইটুকুন একটা মেয়েকে এত বড় শাস্তি দিতে? এত অধিকার কোথায় পেয়েছিস তুই? আফসানা বেগমের এমন প্রতিক্রিয়ায় থমকে যায় মেঘ। ভয়ার্ত দৃষ্টিতে সে তাকায় শ্রাবণের দিকে। গালে হাত রেখে অগ্নি দৃষ্টিতে মেঘের দিকে তাকায় শ্রাবণ। মেঘের দিকে শ্রাবণ কটমট দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলে দ্রুত হেঁটে বেরিয়ে যায় সেখান থেকে। নিস্তব্ধ ভয়ঙ্কর গভীর রাত, এক বিভীষিকাময় অনুভূতির পৃষ্ঠপোষক। আকাশ কালো মেঘে আচ্ছন্ন, কোথাও কোনো তারা নেই। চাঁদের আলো যেন কোথাও লুকিয়ে গেছে। আর অন্ধকার এক ঠান্ডা কম্বলের মতো সব কিছুকে ঢেকে রেখেছে। চারপাশে গভীর নীরবতা, এতটাই তীব্র যে নিজের শ্বাস প্রশ্বাসকেও ভারী মনে হবে। হঠাৎ হঠাৎ দূরের কোথাও থেকে মরা পাতার ওপরে কারোর পায়ের আওয়াজ যেন গোপনে ঘুরে বেড়াচ্ছে। ঝিঝি পোকার আর রাতের পাখিরাও যেন ভয়ে থেমে গেছে। বাতাস অদ্ভুত স্থির। এই নির্জন নিরিবিলি রাতে নিলয়কে বেধড়ক পিটিয়ে যাচ্ছে শ্রাবণ। যেন তার সমস্ত ক্ষোভ মিটিয়ে দিতে চাইছে নিলয়ের ওপর। তোর জন্য, তোর জন্য আমি আমার ফুলকে কষ্ট দিয়েছি, আজকে তুই শেষ।
বলেই আবারও করাঘাত দিতে থাকলো নিলয়ের শরীরে। ব্যথায় আর্তনাদ করতে থাকলো নিলয়। শ্রাবণ ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি তো মেঘকে এমনি ডেকেছি। তুই ডাকবি কেন ওকে? তুই জানিস না ও শুধু আমার? মাফ করে দাও শ্রাবণ ভাই, আর ডাকবো না। নিলয়ের কোনো কথাই শুনছে না শ্রাবণ। একের পর এক আঘাত করে যাচ্ছে তাকে। তখনই শ্রাবণকে পেছন থেকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করতে থাকে নেহাল। ছেড়ে দে শ্রাবণ, আর মারলে তো ও মরেই যাবে। নেহালের কোনো কথাই শুনতে পাচ্ছে না শ্রাবণ। যেন তার শরীরে কোনো অশুভ আত্মা প্রবেশ করেছে, আর সে এখনই নিলয়কে দুনিয়া ছাড়া করবে। নেহাল এবার আরো শক্ত করে চাপটে ধরে শ্রাবণকে। এরপর টেনে হিঁচড়ে কিছুটা পিছিয়ে আনে। সুঠাম দেহি শ্রাবণের সাথে পেরে উঠতে কিছুটা কষ্ট হয় শ্রাবণের। নেহালের পক্ষে সম্ভব নয়, তবুও সে চেষ্টা করছে সিংহকে রোখাবার জন্য। শ্রাবণকে নিয়ে কিছুটা পিছিয়ে গিয়ে নিলয়ের উদ্দেশ্যে নিহাল বলে ওঠে, এখনো সময় আছে। অকালে মরতে না চাইলে পালা এখান থেকে। নেহালের কথায় কোনো রকমে নিজের জীবন হাতে নিয়ে উঠে সেখান থেকে পালিয়ে যায় নিলয়। তবে মনে মনে সে ভীষণ ক্রুদ্ধ। আজকের ঘটনার প্রতিশোধ সে অবশ্যই নিবে। রাত প্রায় 2টা। মেইন দরজা ডিঙ্গিয়ে ঘরে প্রবেশ করে শ্রাবণ। ঢুকেই দেখতে পায় সোফায় বসে আছে আফসানা বেগম। শ্রাবণের দিকে এক পলক তাকিয়ে মাথা নুইয়ে নেন। তা দেখে তাচ্ছিল্য হেসে তাকে পাশ কাটিয়ে চলে যেতে নেয় শ্রাবণ। তা দেখে সোফা থেকে লাফিয়ে ওঠে শ্রাবণের সামনে এসে দাঁড়ায় আফসানা বেগম। মাথা নুইয়ে বলে ওঠে, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। আমি খাবো না, বলেই আবারও পা বাড়ায় শ্রাবণ। তৎক্ষণাৎ শ্রাবণের বাহু জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে আফসানা বেগম। ক্ষমা করে দে বাপ, তখন মেঘকে ওই অবস্থায় দেখে ভীষণ কষ্ট পেয়েছিলাম। আর কি থেকে কি করে ফেলেছি নিজেও বুঝতে পারিনি। মাকে এইভাবে কাঁদতে দেখে এতক্ষণের সকল রাগ ক্ষোভ যেন হাওয়ায় মিলিয়ে গেল শ্রাবণের। মাকে বুকের কাছে আগলে নিয়ে শ্রাবণ বলে ওঠে, হয়েছে, এত কান্না করার দরকার নেই। ভুল করেছি তাই শাসন করেছো, কাঁদলে আবারও একই ভুল করব। না না, কাঁদবো না। তাও আমার মেঘ মাকে আর কষ্ট দিস না। মেঘের কথা শুনতেই নীরবতা ঘিরে ধরে শ্রাবণকে। কতটা পাগল হলে সে নিজের কলিজায় আঘাত করতে পারে। ধীর কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, মেঘ কোথায় মা? মাথা তুলে ছেলের দিকে তাকায় আফসানা বেগম। মুখটা ছোট করে দুঃখিত কণ্ঠে বলে ওঠে, নিজের ঘরে ঘুমাচ্ছে। জ্বরে পুড়ে যাচ্ছে মেয়েটা, ভীষণ ভয় পেয়েছে। মেয়েটাকে এইভাবে শাস্তি না দিলেও পারতি বাবা। নিজের এক হাত চুলের ভেতরে গলিয়ে সজোরে তা চেপে ধরে শ্রাবণ। ভীষণ রাগ হচ্ছে তার নিজের ওপর। কেন যে এমন করতে গেল সে? এরপর আগু পিছু না ভেবে শ্রাবণ বলে ওঠে, মা, আমি মেঘের কাছে যাচ্ছি। খাবি না? না, তুমি খেয়ে নাও, বলেই আর এক মুহূর্তও সেখানে অপেক্ষা করে না শ্রাবণ। গভীর রাত, অন্ধকার চারিদিকে যেন কোনো এক অজানা পাপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণ ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ায়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। হাত দুটো হঠাৎই তার কেমন যেন থরথর করে কাঁপছে, যেন পূর্ববর্তী দৃশ্য চাক্ষুষ অবলোকন করতে অক্ষম সে। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করে দরজার কপট ঠেলে ভেতরে প্রবেশ করে শ্রাবণ। ঘরের বাতাস ভারী, অদ্ভুত অনুভূতি। জানালার পর্দাগুলো হালকা বাতাসে কাঁপছে, কিন্তু তাতে কোনো স্বস্তি নেই। ঘরে পা দেবার সঙ্গে সঙ্গেই যেন এক ভয়াবহ দৃশ্য উন্মোচিত হলো শ্রাবণের সামনে। মেঘ অচেতন হয়ে শুয়ে আছে সাদা চাদর গায়ে জড়িয়ে। তার মুখখানা ফ্যাকাশে হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। তার নিঃশ্বাস ভারী আর ভাঙা ভাঙা, যেন প্রতিটা শ্বাস নেওয়া তার জন্য যুদ্ধের মতো ঠেকছে। মেঘকে এই অবস্থায় দেখে সম্পূর্ণ থমকে গেল শ্রাবণ। তার দৃষ্টি মেঘের দিকে স্থির, কিন্তু তার হৃদয় বৃদ্ধ হচ্ছে।
এক অনন্ত অপরাধ বোধে। কয়েক ঘন্টা আগেই সেই মুহূর্তটা ঘটেছিল, যখন রাগের বশে সে মেঘকে কষ্ট দিয়েছিল। মেঘের মুখে ভয়ের সেই চিহ্ন, আর কণ্ঠে সেই আকুতি, সবকিছু এখনো শ্রাবণের মনে জ্বলজ্বল করছে। ফুল। শ্রাবণের কণ্ঠ ভাঙল। দরজা লাগিয়ে অতি ধীরে সে বিছানার কাছে এগিয়ে গেল। এরপর একেবারে শান্ত ভঙ্গিতে বসল মেঘের পাশে। হাত রাখলো মেঘের কপালে। ঝাপসা চোখে পিটপিট করে তাকালো মেঘ। তার দৃষ্টি ক্লান্ত, কিন্তু তাতে স্পষ্ট তীব্র কষ্ট আর অভিমান। কেন এসেছো তুমি? মেঘের কণ্ঠ ছিল অত্যন্ত মৃদু এবং ভাঙা, তবুও তাতে ছিল অভিযোগের ধার। আমি ভুল করেছি ফুল, আমাকে ক্ষমা করে দে না। শ্রাবণের কণ্ঠে অনুতাপ স্পষ্ট ছিল, কিন্তু তা মেঘের কষ্ট লাঘব করার জন্য যথেষ্ট ছিল না। মেঘ ধীরে ধীরে উল্টো ঘুরে শুয়ে পড়ল। তার বলার কথা কোনো শক্তিই নেই। তার পুরো শরীর জ্বরে কাঁপছে। শ্রাবণ অসহায়ের মতো উল্টো পাশে গিয়ে মেঘের মুখোমুখি আবারও বসে পড়ল। ঘর জুড়ে কেবল মেঘের শ্বাসের ভারী শব্দ। রাতের নিস্তব্ধতায় শ্রাবণের মনে চলছিল দহন। তার দেওয়া কষ্টই আজ তার ফুলকে এই অবস্থায় নিয়ে এসেছে। হঠাৎই নীরবতা ভেঙে ডুকরে কেঁদে উঠল মেঘ। আচমকা মেঘের কান্নায় ভড়কে গেল শ্রাবণ। এক হাত বাড়িয়ে মেঘের গালে হাত রাখল। শ্রাবণের সেই হাত ধরে মেঘ আরো ডুকরে কেঁদে উঠল। আমাকে এত কষ্ট কেন দাও তুমি? কি ক্ষতি করেছি আমি তোমার? বিড়বিড় করে ভাঙা কণ্ঠে বিলাপ করতে লাগলো মেঘ। শ্রাবণ বুঝতে পারছে মেঘ তার হিতাহিত জ্ঞানে নেই। এবার শ্রাবণকে আরো অবাক করে দিয়ে মেঘ বলে উঠল, আমাকে জড়িয়ে ধরো শ্রাবণ ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। মেঘের এমন আকুতি শুনে আর এক মুহূর্ত দেরি না করে মেঘের পাশে শুয়ে পড়ল শ্রাবণ। চাদর উঠিয়ে নিজের গায়ে এবং মেঘের গায়ে জড়িয়ে দিল। শ্রাবণ মেঘের পাশে শুতেই মেঘ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল শ্রাবণকে। মেঘের গরম নিঃশ্বাস শ্রাবণের সারা বুকে আছড়ে পড়তে লাগলো। মেঘের কপালে এক গভীর চুমু দিয়ে শ্রাবণ বিড়বিড় করে বলে উঠল, ফুল আমার, আমাকে ক্ষমা করে দে জান, আর কখনো এমন হবে না। বলে সেও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মেঘকে। শ্রাবণের বুকে গুটিসুটি মেরে শুয়ে গভীর ঘুমে তলিয়ে যায় মেঘ। সকাল সকাল শান্তিনিকেতন নামের বাড়িটিতে যেন এক শোরগোল বয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে ঘটে যাওয়া ঘটনাটা যেন সকাল সকাল ভূমিকম্পের রূপ নিয়েছে। নিলয়, যার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, রাগে ফুঁসতে ফুঁসতে তার মাকে নিয়ে হাজির হয়েছে শ্রাবণদের বাড়ির শান্তিনিকেতনে। তবে এই শান্তিনিকেতনে এখন মোটেও শান্তির জায়গা নেই। সকাল সকাল নিজের ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলেকে এইভাবে উপস্থিত হতে দেখে টেবিলে বসে খেতে থাকা বাড়ির সকল সদস্য যেন অবাক হয়ে যায়, সাথে রাহেলা বেগম নিজেও। নিলয়কে এই অবস্থায় দেখে রাহেলা বেগম দৌড়ে এসে তার সামনে দাঁড়ায়। কি হয়েছে তোর নিলয়? এই অবস্থা কেন তোর? নিলয় রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, সেটা তোমাদের ছেলে শ্রাবণকে না হয় জিজ্ঞাসা করো ফুপু। মানে? অবাক হয়ে বলে। ছেলের কথা শুনতেই কিছুটা এগিয়ে আসে আফসানা বেগম। নিলয়ের মা কোহিনূর বেগম চিৎকার করে বলে ওঠে, রাহেলা আপা, তোমার ভাসুরের ছেলে শ্রাবণ আমার ছেলেকে অন্যায়ভাবে মেরেছে। আমি এটারই বিচার চাই। শ্রাবণ আগের রাতে নিলয়কে আঘাত করেছিল, কিন্তু কেন? সেটা নিয়ে প্রশ্ন জাগলো সবার মনে। সকলের চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় শ্রাবণের। ভোরে ভোরে মেঘের ঘরে থেকে বেরিয়ে নিজের ঘরে এসেছিল শ্রাবণ। আজকে শুক্রবার, ভার্সিটি বন্ধ, তাই তেমন ঝামেলা নেই এটা ভেবেই আবারও শুয়ে পড়েছিল। কিন্তু সকলের হট্টগোলে সে ঘুম যেন ছুটে যায় শ্রাবণের। ধীর পায়ে নিজের ঘর ছেড়ে বেরিয়ে আসে শ্রাবণ। এরপর পা বাড়ায় নিচে নামার উদ্দেশ্যে।
সিঁড়ি দিয়ে শ্রাবণকে নিচে আসতে দেখে কোহিনূর বেগম আবারও চেঁচিয়ে ওঠে, ওই তো আপনাদের গুণধর ছেলে এসে গেছে। আমার ছেলেকে মারার সঠিক বিচার চাই আমি। সকলের দিকে এক পলক তাকিয়ে নিজের ট্রাউজারের পকেটে দুই হাত ঢুকিয়ে টেবিলের উদ্দেশ্যে হাঁটা শ্রাবণ যেতে যেতে বলে ওঠে, মা, খিদে পেয়েছে, খেতে দাও। সকলের সামনে এইরূপ অবজ্ঞা করায় কোহিনূর বেগমের রাগ যেন এবার সপ্তম আকাশ জুড়ে বসল। তিনি আবারও চিৎকার করে বলে ওঠেন, আমার ছেলেকে মেরে এখন ভাব ধরা হচ্ছে? এরপর রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, আপা, তুমি কিছু বলবে না? এবার এদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, আপনার ছেলে যা করেছে তার শাস্তি সে পেয়েছে। বেশি কথা বললে আবারও শাস্তি দিব। নিলয়ের রাগ এবার মাথা ছাড়া দিয়ে ওঠে। সে চিৎকার করে বলে ওঠে, আমি কি করেছি? মেঘের সঙ্গে একটু কথা বলতে গিয়েছিলাম, সেটাই কি অন্যায়? তুমি এমন ভাব করছো যেন আমি চোর। শ্রাবণের চোখগুলো এবার আগুনের মতো জ্বলে ওঠে। ক্রোধে চোয়াল শক্ত হয়ে যায় তার। দাঁতে দাঁত চেপে শ্রাবণ বলে ওঠে, মেঘের নাম আর একবারের জন্যও মুখে নিলে তোর মুখ আমি ভেঙে দিব। কালকে ছেড়ে দিয়েছি বলে ভাবিস না আজকেও ছেড়ে দিব। তাদের চেঁচামেচি হট্টগোলে সেখানে উপস্থিত হয় মেঘের বাবা ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদকে ডেকে ডুকরে কেঁদে ওঠেন কোহিনূর বেগম। এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ এমন অভিনয়ে সকলে যেন তাজ্জব বনে তাকায় কোহিনূর বেগমের দিকে। কোহিনূর বেগম দৌড়ে ফয়েজ আহমেদের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইজান, দেখুন আমার ছেলে নিলয়কে শ্রাবণ মেরে কি অবস্থা করেছে। আমি এটার বিচার চাই ভাইজান। কোহিনূর বেগমের কথায় ক্রুদ্ধ দৃষ্টিতে রাহেলা বেগমের দিকে তাকায় ফয়েজ আহমেদ। চুপচাপ আহত দৃষ্টিতে তাকিয়ে আছে রাহেলা বেগম। ফয়েজ আহমেদ এবার কোহিনূর বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, কেন মেরেছে তোমার ছেলেকে? নিলয় যেন এবার একটা মোক্ষম সুযোগ পেল। সে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, ফুপা, আমি শুধু মেঘের সাথে কথা বলার জন্যই ওকে একটু ডেকেছিলাম, আর সেজন্যই শ্রাবণ ভাই আমাকে এমন মেরেছে। এবার যেন ফয়েজ আহমেদের রাগ আরো তীর তীর করে বেড়ে গেল। তিনি দৌড়ে গিয়ে শ্রাবণের সামনে দাঁড়িয়ে শ্রাবণের গেঞ্জির কলার চেপে ধরলেন দুই হাতে। হারামজাদা, তোকে কতবার বলেছি আমার মেয়ের কোনো ব্যাপারে নাক না গলাতে? ক্ষমা চা নিলয়ের কাছে এক্ষুনি। ফয়েজ আহমেদের কথায় তাচ্ছিল হাসে শ্রাবণ। সে চাইবে ক্ষমা, তাও ওই নিলয়ের কাছে? অসম্ভব। আবারও শ্রাবণের কলার ঝাঁকি দিয়ে উঠল ফয়েজ আহমেদ। কি হলো, ক্ষমা চা? শ্রাবণ এবার তাকালো নিজের মা আফসানা বেগমের দিকে। তিনি ইশারায় মাথা দুলিয়ে ছেলেকে রেগে যেতে বারণ করলেন। এবার শ্রাবণ তাকালো মেঘের মা রাহেলা বেগমের দিকে। তিনি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। শ্রাবণ এবার সবাইকে অবাক করে দিয়ে নিলয়ের উদ্দেশ্যে বলে ওঠে, সরি। নিলয় যেন চাঁদ হাতে পাওয়ার মতো করে খুশি হলো। শ্রাবণ সরি বলতেই ফয়েজ আহমেদ তার কলার ছেড়ে দিলেন। এরপর দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, আমার মেয়ের ত্রিসীমানায় যেন আর তোকে না দেখি। শ্রাবণ খেতে বসতে বসতে বলে উঠল, আমার বউয়ের কাছে আমি যাব, সেখানে আমাকে আটকানোর কোনো ক্ষমতা কারণ নেই। এরপর তার মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, খিদে পেয়েছে মা, খাবার দিবে নাকি বাহিরে গিয়ে খেয়ে নেব? শ্রাবণের এমন ভাবভঙ্গিমা দেখে আবারও তেলে বেগুনে তেতে উঠলেন ফয়েজ আহমেদ। তিনি আবারও চেঁচিয়ে বলে ওঠেন, কে তোমার বউ? আর কিসের বউ? মেঘ আমার মেয়ে। আমার মেয়ের জীবনে হস্তক্ষেপ করতে আসলে না, সেটার ফল কিছুতেই ভালো হবে না। বলেই তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করে ফয়েজ আহমেদ। তা দেখে বাঁকা হেসে খাওয়াই মনোযোগ দেয় শ্রাবণ। তাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কোহিনূর আর নিলয়। তখনই রাহেলা বেগম বলে ওঠে, ভাবি, এত কষ্ট করে এসেছো, চলো কিছু খেয়ে নিবে। না বাপু, তোমাদের এইসব কাহিনী দেখার পর আমার কোনো খাবারই গলা দিয়ে নামবে না। আমি বরং যাই, পরে কখনো আসবো। বলেই নিলয়ের হাত ধরে সেখান থেকে বেরিয়ে যায় কোহিনূর বেগম। রাহেলা বেগম এক দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় খাবারের দিকে। একটা প্লেটে মেঘের জন্য খাবার বাড়তে বাড়তে শ্রাবণের উদ্দেশ্যে বলে ওঠে,
তুমি মেঘকে এইভাবে কেন কষ্ট দিলে শ্রাবণ? মেঘের ভয়ের ব্যাপারে তো তুমি অজানা নও। মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে, যন্ত্রণায় ছটফট করেছে সারা রাত, কিন্তু রাতে আমি থাকতে পারিনি তার কাছে। তোমার চাচা যান এই ব্যাপারে কিছু জানে না, জানলে কি হতো বলো তো? শ্রাবণ এবার তাকায় রাহেলা বেগমের দিকে, এরপর শান্ত কণ্ঠে বলে ওঠে, মেজমা, মেঘের এটা পাওয়ারই ছিল। নিলয় ভালো ছেলে না, ওর অনেক ক্ষতি করতে চেয়েছে। আমি মেঘকে অনেকবার সাবধান করেছি, তাও শোনেনি সে। অনেক বড় বিপদ হওয়ার থেকে ভালো একটু শাস্তি পেয়েছে। শ্রাবণের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়েন রাহেলা বেগম। মা হয়ে এই শাসনটা তার করা উচিত ছিল, কিন্তু সে নিরুপায়। নিজের মেয়েকে শাসন করার অধিকারও তার নেই। আর কোনো কথা না বলে রাহেলা বেগম খাবারের প্লেটটা নিয়ে এগিয়ে যেতে নিলে তাকে থামিয়ে দেয় শ্রাবণ। টেবিল ছেড়ে উঠে খাবারের প্লেটটা নিজের হাতে নিয়ে বলে ওঠে, তোমাকে যেতে হবে না মেজমা, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু কিচ্ছু হবে না বলেই খাবার নিয়ে এগিয়ে যায় শ্রাবণ। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে শ্রাবণ। মেঘ জানালার কাছেই দাঁড়িয়ে আছে, তার চোখে গভীর ক্লান্তি আর হতাশার ছায়া। শ্রাবণকে দেখে কিছুই বলেনি মেঘ, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে। কিন্তু মেঘের নীরব রাগ যেন তার পাশে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছে। শ্রাবণ ধীর পায়ে এগিয়ে খাবারের প্লেটটা রাখলো মেঘের সামনে। মেঘ আবারও শ্রাবণের দিকে তাকালো এক দৃষ্টিতে। তার চোখে অভিমান আর অগ্নি, যেন আগুনের নিচে চাপা পড়া কোনো লাভা। মেঘ ধীর হাতে খাবারের প্লেটটা তুলে নিল, এরপর এমনভাবে প্লেটের দিকে তাকালো যেন এই মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে দিতে চাইছে প্লেটটাকে। কিন্তু পরেক্ষণেই আবার নিজেকে সামলে নিল। তুই কি ভেবেছিস শ্রাবণ ভাই এক প্লেট খাবার এনে দিলে সব ঠিক হয়ে যাবে? মেঘের কণ্ঠ ছিল অত্যন্ত শীতল, যেন শব্দগুলো বরফের মতো ধারালো। তুমি আমাকে এত বড় শাস্তি দেওয়ার পরেও ভেবেছো আমি চুপচাপ মেনে নিব? মেঘের কণ্ঠ ধীর হলেও ছিল অত্যন্ত গভীর, যার প্রতিটি শব্দ শূন্যতায় আঘাত করছে। শ্রাবণ কিছু বলতে যাবে, তার আগেই তাকে থামিয়ে দেয় মেঘ। তুমি জানো, আঘাত শুধু শরীরেই লাগে না, মনেও লাগে। তুমি যা করেছো সেটা শুধু আমাকে না, আমার বিশ্বাসকেও আঘাত করেছো। কিছুটা থেমে মেঘ আবারও বলে ওঠে, সবকিছু ঠিক করতে আমার সময় লাগবে শ্রাবণ ভাই, আর ততদিন আমাকে একা থাকতে দাও। মেঘের কথা শুনে চুপচাপ মেঘের দিকে এগিয়ে গেল শ্রাবণ। মেঘের হাত থেকে খাবারের প্লেটটা রেখে মেঘের দুই গালে হাত রাখলো। ক্ষমা করে দে না রে জান, আমার ভুল হয়ে গেছে। শ্রাবণের হাতটা ঝাড়ি মেরে ফেলে দেয় মেঘ। তোমার নোংরা মুখে আমাকে জান বলে ডাকবে না শ্রাবণ ভাই, চলে যাও এখান থেকে। কোথায় যাবো রে ফুল? তুই আছিস বলেই তো আমার জীবনটা এতটা অর্থপূর্ণ। তোর সঙ্গে কাটানোর সময় যেন আমার কাছে কোনো অসীম মহাবিশ্বের ভ্রমণ। তোকে ছাড়া কোথায় যাব জান, তুই বল? তুমি আমাকে বারবার কষ্ট দাও শ্রাবণ ভাই, বারবার জোর করে নিজের আধিপত্য বিস্তার করতে চাও। তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ভয় পাই? তোমাকে মেনে নিতে পারছি না আমি। মেঘের এমন কথা শুনে মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায় শ্রাবণের। সে মেঘের দুই বাহু চেপে ধরে মেঘের একেবারে নিকটে গিয়ে হিস হিসিয়ে বলে ওঠে, তুই চাইলেও তুই আমার, না চাইলেও তুই আমার। আমি যখন বলেছি তুই আমার, তার মানে তোর পুরো অস্তিত্বটাই আমার। আর এটা যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তোর জন্য ভালো জান। কিন্তু আমি তোমাকে কখনোই মেনে নিব না শ্রাবণ ভাই, আমার বাবা যেটা বলবে সেটাই হবে। শ্রাবণের রাগ যেন এবার তিরতির করে বেড়েই চলেছে। এই মেয়ে কি কখনোই তাকে একটুও বুঝবে না? এত অবুঝ কেন এই মেয়ে? খেয়ে নে যান, কথা বাড়াস না। শ্রাবণের কথায় রাগ দেখিয়ে মেঘ বলে ওঠে, খাবো না আমি। তো কি খাবি? অন্য কিছু খাওয়ার ইচ্ছে আছে নাকি? শ্রাবণের হঠাৎ এমন কথায় ভড়কে গেল মেঘ। মানে? মেঘকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই তার আগেই মেঘের তুলতুলে ঠোঁটটা নিজের ঠোঁটের দ্বারা আগলে ধরল শ্রাবণ। উম মেঘ সর্বাত্মক চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু কিছুতেই যেন পেরে উঠছে না শ্রাবণের সাথে। শ্রাবণ তো তার নিজের কাজে মগ্ন।
মেঘ নিজেকে ছাড়াতে গেলে শ্রাবণ আরো অধিক জোরালো চাপে চেপে ধরল মেঘকে। একসময় ছটফট বন্ধ করে শান্ত হয়ে যায় মেঘ। মেঘের তুলতুলে ঠোঁটের স্বাদ আস্বাদন করা শেষ হলে একটা সময় মেঘকে ছেড়ে দেয় শ্রাবণ। হাঁপিয়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে মেঘ। সেই সাথে মেঘের চোখ দিয়ে গড়িয়ে পড়ে বিষাদের অশ্রুকণা। এই লোকটা কি তাকে এক দণ্ডও শান্তিতে থাকতে দিবে না? কেন বারবার জোর করে নিজের অধিকার ফলাতে আসে এই লোক? মেঘকে ছেড়ে দিয়ে মেঘের কপালে নিজের কপাল ঠেকিয়ে শ্রাবণ এরপর ফিসফিস করে বলে ওঠে, জেদ ধরিস না জান। তুই নিজেও জানিস আমার সাথে জেদ ধরে কখনোই পারবি না তুই। চুপচাপ খেয়ে নে, নয়তো ঔষধের ডোজ আমি ভালোই দিতে পারি। বলেই মুখ তুলে মেঘের চোখের পানি দুই হাতে আঙ্গুলের দ্বারা মুছে দেয় শ্রাবণ। এরপর মেঘের হাতটা ধরে টেনে নিয়ে খাটে বসে নিজের কোলের ওপরে মেঘকে বসায় সে। খাবারের প্লেট হাতে নিয়ে আলতো হাতে খাইয়ে দিতে থাকে মেঘকে। মেঘও চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খাবার খেয়ে নেয়। সে জানে এই উন্মাদ লোকের সাথে সে কখনোই পেরে উঠবে না। ফুল, ওই নিলয়ের থেকে দূরে থাকবি। আমি চাই না কালকের ঘটনাটা আর কখনো তোর সাথে রিপিট হোক। কিছুটা থমকালো মেঘ, এরপর মৃদু কণ্ঠে বলে উঠল, কেন বারবার আপনি আমার জীবনে হস্তক্ষেপ করেন শ্রাবণ ভাই? এর কারণটা নিশ্চয়ই অজানা নয় তোর জান। নতুন করে আবারও বলতে চাই না। আমাকে একটু একা থাকতে দিন না শ্রাবণ ভাই, একটু শান্তিতে থাকতে দেন। একাই তো তোকে থাকতে দিচ্ছি, সময় যখন আসবে তখন না হয় আমার সাথেই থাকবি। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে মেঘ। তার জীবনটা এমন কেন? কেন এত দুর্বিষহ? কেন আর 10টা সাধারণ মেয়ের মতো স্বাভাবিক না তার জীবন? একদিকে তার বাবা, অন্যদিকে শ্রাবণ, দুজনের টানা পড়েনে মাঝখানে পিষে মরে যাচ্ছে সে। তার কথা কি কেউ একবারও ভাববে না? কখনো কি তার দুঃখ কষ্ট নিয়ে ভাববে না? মেঘকে এমন চুপচাপ বসে থাকতে দেখে শ্রাবণ মনে মনে আওড়ায়, এভাবে কষ্ট পাস না জান, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব খুব তাড়াতাড়ি। তোর সব কষ্ট লাঘব করে দিব আমি। দুপুরবেলা শান্তিনিকেতনে আজকে বিশাল তোড়জোড় চলছে। আজ ফয়েজ আহমেদের বড় ছেলে শাহরিয়ার আহমেদ মাহিদ বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরছে। সেই সুবাদেই শান্তিনিকেতনে আজ এত আয়োজন। রাহেলা বেগম আর আফসানা বেগম সেই কখন থেকে একের পর এক রান্না করে যাচ্ছেন। করবেই বা না কেন? এত বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছে ছেলে, ভালো মন্দ রান্না না করলে চলে কিভাবে? মাহিদকে আনতে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়েছে শ্রাবণ, মেঘ আর শ্রাবণের ছোট বোন শ্রেয়া। আজকে একেবারের জন্য হোস্টেল থেকে বাড়িতে ফিরেছে শ্রেয়া, আর এসেই শুনতে পেল মাহিদ আসছে। তাই আর দেরি না করে শ্রাবণদের সাথে বেরিয়ে পড়েছে শ্রেয়া। আজকে মেঘ অনেক খুশি, কারণ তার ভাই আসছে অনেক দিন পর। কত মিস করেছিল সে তার ভাইকে। আর শ্রেয়াও এবার একেবারের জন্য বাড়িতে এসে গেছে আজ। আর শ্রাবণের অত্যাচার তাকে সহ্য করতে হবে না ভেবেই যেন আনন্দে নেচে উঠছে মেঘের ছোট্ট হৃদয়। এয়ারপোর্টে দাঁড়িয়ে অপেক্ষা করছে তারা তিনজন। তখনই দূর থেকে মাহিদকে দেখতে পায় তারা। মাহিদকে দেখেই মেঘ কিছুটা চেঁচিয়ে ওঠে, ভাইয়া। মেঘকে চেঁচিয়ে ওঠায় তার দিকে শান্ত দৃষ্টিতে তাকায় শ্রাবণ। শ্রাবণকে এইভাবে তাকাতে দেখে এক ভেংসি কাটে মেঘ, যেন সে শ্রাবণকে বিন্দু মাত্র ভয় পায় না। তার ভাই চলে এসেছে, কিসের ভয়? মনে মনে বেজায় খুশি মেঘ। মেঘের এমন ভাবভঙ্গি দেখে ভুরু কুঁচকে মেঘের দিকে তাকায় শ্রাবণ। মনে মনে আওড়ায়, বেশি উড়িস না জান, তোর ডানা কেটে দিতে আমার বেশি সময় লাগবে না। মাহিদ এসে দাঁড়াতেই দৌড়ে তার কাছে গিয়ে জাপটে ধরে মেঘ। হাউমাউ করে কেঁদে দিয়ে অভিযোগের স্বরে বলে ওঠে, এত দেরি করলে কেন ভাইয়া? জানো তোমাকে কত মিস করেছি আমি। মেঘকে সান্ত্বনা দিতে দিতে মাহিদ বলে ওঠে, আরে পাগলি, এত কাঁদছিস কেন? এই তো চলে এসেছি আমি। বেশ কিছুক্ষণ মাহিদকে জড়িয়ে রেখে নিজের অভিমান অভিযোগ সব উগলে দেয় মেঘ। মেঘের এমন বাচ্চা মতে চোখ ছোট ছোট করে দুই পকেটে হাত গুজে তার দিকেই তাকিয়ে আছে শ্রাবণ। শ্রেয়া একবার শ্রাবণের দিকে তাকাচ্ছে, আবার মেঘে আর মাহিদের দিকে তাকাচ্ছে। এরপর শ্রেয়া মনে মনে বলে ওঠে,
মেঘের বাচ্চা, বেশি ঢং করিস না, তোর কপালে দুঃখ আছে। কিছুক্ষণ পর মাহিদের চোখ পড়ে মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে থাকা শ্রাবণের দিকে। এবার মেঘকে ছেড়ে দৌড়ে এসে শ্রাবণকে জড়িয়ে ধরে মাহিদ। কেমন আছো ভাই? কতদিন পর তোমার সাথে দেখা। হঠাৎ আক্রমণে কিছুটা ভড়কে যায় শ্রাবণ। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে নিশেও জড়িয়ে ধরে মাহিদকে। ভালো আছে ছোট, তুই কেমন আছিস? শ্রাবণকে ছেড়ে দিয়ে মাহিদ বলে ওঠে, এই তো একেবারে ঝাঁকানাকা। মাহিদের কথায় সবাই হেসে দেয়। শ্রেয়া এগিয়ে গিয়ে মাহিদের উদ্দেশ্যে বলে ওঠে, কেমন আছো মাহিদ ভাই? তুমি তো বিদেশে গিয়ে আমাদেরকে একেবারে ভুলেই গিয়েছো। মাহিদ হেসে শ্রেয়ার মাথায় হাত বোলাতে বোলাতে বলে ওঠে, কত বড় হয়ে গেছিস রে শ্রেয়া তুই। আর তোদের কি করে ভুলে যাই বলতো? সবাইকে অনেক মিস করেছি। এবার তাহলে যাওয়া যাক। সকলের কথার মাঝখানে গম্ভীর কণ্ঠে বলে ওঠে শ্রাবণ। সকলের সম্মতি জানিয়ে গাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখনই স্পাইডারম্যানের মতো করে সেখানে উপস্থিত হয় রাব্বি আহমেদ, শ্রাবণদের ছোট চাচা রাব্বি। তাকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে শ্রাবণ। এই, যা সেরেছে তো, বলেই আহত দৃষ্টিতে মেঘের দিকে তাকায় শ্রেয়া। মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে মাহিদের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। তাদের একেবারে কাছেই এসে রাব্বি আহমদ বলে ওঠে, হ্যালো গাইজ, তোমাদের রাব্বি ফ্যান্টাসিক আজির। এটা শুনে উচ্চস্বরে হেসে ওঠে মাহিদ। সে হাসতে হাসতে বলে ওঠে, ছোট চাচ্চু, তুমি আর কবে থেকে রাব্বি আহমেদ বদলে রাব্বি ফ্যান্টাসিক হয়ে গেলে? সে অনেক কাহিনী মাই ডিয়ার সান। শুধু তুমি এটুকু জেনে নাও, আমি রাব্বি ফ্যান্টাসিক। আমি একমাত্র মানুষ যে নিজেকে নিজের হাতে আবিষ্কার করেছে। এখন চলো যাওয়া যাক। মাহিদ বাড়িতে ঢুকেই সকলকে সালাম করে। এরপর এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে মাকে। এতদিন পর ছেলেকে পেয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন রাহেলা বেগম। কতদিন পর কাছে পেয়েছে ছেলেকে। তিনি এভাবে নিজেকে আর সামলে রাখতে পারেনি। সকলকে একে একে মাহিদের সাথে কুশল বিনিময় করতে থাকে। তখনই সবার পেছন থেকে ঘরে প্রবেশ করে রাব্বি আহমেদ। হ্যালো জনগণ, সকলে রাব্বি ফ্যান্টাসি হাজির। রাব্বি আহমেদকে দেখে আফসানা বেগম আর রাহেলা বেগম একে অপরের দিকে তাকায়। মাহিদ কিছুটা অবাকের স্বরে তার মাকে জিজ্ঞাসা করে বলে ওঠে, মা, ছোট চাচ্চু নিজেকে রাব্বি ফ্যান্টাসি কেন বলে চলেছে তখন থেকে? মাহিদের এমন কথা শুনে মুখ টিপে হেসে ওঠে রাহেলা বেগম আর আফসানা বেগম। রাহেলা বেগম চুপি চুপি ছেলের কানের কাছে গিয়ে বলে ওঠে, যবে থেকে তোর চাচ্চুর চাকরিটা চলে গিয়েছে তখন থেকে সে নিজেকে জিনিয়াস ভাবে। এটা কেমন কথা মা? কিছুটা আশ্চর্য হয়ে বলে ওঠে মাহিদ। সে অনেক কাহিনী, পরে শুনতে পারবি। এখন চল, ফ্রেশ হয়ে খেয়ে নিবি। খাওয়ার কথা শুনে লাফিয়ে ওঠে রাব্বি আহমেদ। চলো চলো, জলদি খাবার খাওয়া যাক। শ্রেয়া পাশ থেকে রাব্বি আহমেদের উদ্দেশ্যে বলে ওঠে, তুমি না ডায়েট করো চাচ্চু? শ্রেয়ার কথা শুনে রাব্বি আহমেদ বলে ওঠে, হ্যাঁ করি তো, প্রতিদিন সকালবেলা, কিন্তু এখন তো দুপুর হয়ে গেছে। হেসে ওঠে শ্রেয়া। এরপর বলে ওঠে, তুমি আর তোমার ডায়েট, কি আর বলবো বল। খাওয়ার কথা শুনলে আমার মনে হয় পৃথিবীর সব সমস্যার সমাধান পেটের ভেতরে ঢুকিয়ে নেই। হাসতে হাসতে সবাই খেতে বসে পড়ে। মাহিদও ফ্রেশ হয়ে বসে পড়ে। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে মাহিদ বলে ওঠে, কিরে খেতে বস, দাঁড়িয়ে আছিস কেন? মাহিদের কথা শুনতেই একগাল হেসে বসে পড়ে মেঘ। তখনই সেখানে উপস্থিত হয় শ্রাবণ। শ্রাবণকে দেখে মাহিদ বলে ওঠে, ভাই জলদি এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। শ্রাবণ আর চুপচাপ কোনো কথা না বলে খেতে বসে পড়ে। খেতে খেতে নানান ধরনের কথা বলতে থাকে সকলে। তবে মেঘ আর শ্রাবণ দুজনেই চুপচাপ বসে আছে। শ্রাবণ খেলেও মেঘ শুধু খাবার নাড়াচাড়া করে চলেছে, কিছুই খাচ্ছে না। হঠাৎই মাহিদ মেঘের দিকে তাকিয়ে বলে ওঠে, বোন, তোর গায়ে এগুলো কিসের দাগ? এত ব্যথা পেলে কি করে? আচমকা মাহিদের কথায় থেমে যায় শ্রাবণের হাত। মিনিট খানেক নিস্তব্ধতায় বসে থাকে সে। মাহিদের এমন কথায় সকলেই যেন চুপ বনে যায়।
তখনই শ্রেয়া বলে ওঠে, তাই তো মেঘ। কি রে, কি হয়েছে তোর? মেঘ একবার আর চোখে তাকায় শ্রাবণের দিকে। শ্রাবণ কিছুক্ষণ চুপ থেকে আবারও খাওয়ায় মনোযোগ দেয়, যেন এখানে কিছু হয়েছে সে শুনতেই পায়নি। মেঘ কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করে বলে ওঠে, আসলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম ভাইয়া, তাই ব্যথা পেয়েছি। চোখ কি কপালে তুলে হাঁটিস নাকি? হ্যাঁ তুই দেখতে পাস না? খেয়াল করিনি ভাইয়া, একটু তাড়াহুড়োতে ছিলাম। মেঘকে সংকোচ পেতে দেখে আর কথা বাড়ায় না মাহিদ। এরপর রাব্বি আহমেদের দিকে তাকিয়ে বলে ওঠে, চাচ্চু, তুমি তো দিন দিন অনেক সুন্দর আর স্মার্ট হয়ে যাচ্ছ। মাহিদের কথায় হেসে রাব্বি আহমেদ বলে ওঠে, আর বলো না চাচ্চু, আমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছি যে আয়নার সামনে দাঁড়ালে আয়নাও আমাকে দেখে হাসে। আর তোমার ছোট মা তো আমাকে চোখে হারায়, কোথাও যেতে দেয় না, আমাকে নাকি অন্য মেয়ে মানুষেরা নজর দিবে। তখনই শ্রেয়া পাশ থেকে বলে ওঠে, আর বলো না মাহিদ ভাই, চাচ্চুর স্মার্টনেসের গল্প বললে কেউ বিশ্বাস করবে না, কারণ সে শুধু গল্পই থাকে। বলেই উচ্চস্বরে হেসে ওঠে শ্রেয়া। তার দিকে চোখ পাকিয়ে তাকায় আফসানা বেগম। সকলেই হেসে কথা বলতে বলতে সময় কাটিয়ে দেয়। রাতের বেলা সকলে বসে আছে ড্রয়িং রুমে। মেঘের বাবা ফয়েজ আহমেদ এবং শ্রাবণের বাবা ইয়াকুব আহমেদ ঢাকায় গিয়েছেন ব্যবসার কাজে। আর বাকি সকলে বসে আছে, শুধু শ্রাবণ বাদে। মাহির একে একে সবার জন্য আনা গিফটগুলো বের করে দিচ্ছে। ছোট চাচ্চু, ছোট মা, ওরা কখন আসবে? কালকে আসবে হয়তো। আচ্ছা, তাদের গিফটগুলো তারা আসলেই দিব। মেঘ সোফার এক কোণে বসে বসে নিজের জন্য আনা জিনিসগুলো দেখে চলেছে। তখনই মাহিদ বলে ওঠে, মেঘ, যা তো, শ্রাবণ ভাইকে ডেকে নিয়ে আয় তো। আচমকা শ্রাবণের কথা শুনতেই লাফিয়ে ওঠে মেঘ, আমি যাব না। না, তোর ভূত যাবে। মেঘ আহত দৃষ্টিতে তাকায় আফসানা বেগম আর রাহেলা বেগমের দিকে। রাহেলা বেগম ইশারায় মেঘকে যেতে বলে। মেঘ কিছুটা বিরক্ত হয়ে ভয় নিয়ে পা টিপে টিপে শ্রাবণের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। সন্তর্পণে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মেঘ, কিন্তু আশেপাশে কোথাও শ্রাবণ নেই দেখে চলে আসতে নেয় সে। তখনই বারান্দা থেকে ভেসে আসে এক মৃদু কণ্ঠস্বর। আওয়াজ শুনে সেই দিকে এগিয়ে যায় মেঘ। বারান্দার দরজার পাশে এসেই থমকে পড়ে সে। হালকা চাপানো দরজার ওপাশ থেকে গিটারের মৃদু সুর ভেসে আসছে। তারপরেই শোনা যাচ্ছে এক গভীর কণ্ঠ, প্রেমের মুরালি বাজাতে নাহি জানি, না পারি বান্ধিতে সুর। প্রেমের মুরালি বাজাতে নাহি জানি, না পারি বান্ধিতে সুর। না পারি বান্ধিতে সুর, না পারি বান্ধিতে সুর। হঠাৎই চারিপাশ এক লহময় কেমন যেন অজানা আবেগে পরিপূর্ণ হয়ে উঠেছে। শ্রাবণের কণ্ঠে স্পষ্ট ব্যক্তিস্ত্রতা, কেমন যেন বিভীষিকাময় আর্তনাদের মতো শোনাচ্ছে। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই। ধর বন্ধু আমার কেহ নাই, ধর বন্ধু আমার কেহ নাই। শ্রাবণের এমন কণ্ঠে কেমন যেন চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে মেঘের অন্তরে। কতটা কষ্ট নিয়ে মানুষ এমন বিষাদ সুরে গাইতে পারে জানা নেই মেঘের। আচমকা কারোর উপস্থিতি অনুভব হতেই থেমে যায় শ্রাবণ। শ্রাবণকে থামতে দেখে কিছুটা ভড়কে যায় মেঘ। চোর ধরা পড়ার মতোই আমতা আমতা করতে থাকে সে। পেছনে না তাকিয়ে শ্রাবণ বলে ওঠে, কেন এসেছিস? শ্রাবণ কিভাবে না তাকিয়ে বুঝতে পারলো এটা সে? আজব, কিছুটা অবাকই হলো মেঘ। এরপর বলে উঠল, তোমাকে ভাইয়া ডেকেছে, আমাকে বলেছে ডেকে নিয়ে যেতে, তাই এসেছি। হাতে থাকা গিটারখানা কর্নারে রেখে পেছনের দিকে ফিরে তাকায় শ্রাবণ। শ্রাবণকে দেখেই আঁতকে ওঠে মেঘ। শ্রাবণের চোখ জোড়া অসম্ভব লাল হয়ে আছে, যেন বহু বছরের কান্না আটকে রেখেছে। ছেড়ে দিলেই টুপটাপ জলকণা সমুদ্রের বয়ে যাবে। মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, কখনো তো নিজের ইচ্ছেতেও কিছু আসতে পারিস না, তাই না আমার কাছে? তোমার কাছে আমার কোনো প্রয়োজন নেই, কেন আসবো? এক দীর্ঘশ্বাস ছেড়ে শ্রাবণ এগিয়ে এসে মেঘের সামনে দাঁড়ায়। আমি কি এতটাই খারাপ ফুল?
আমাকে কি একটুও ভালোবাসা যায় না? তাচ্ছিল হেসে মেঘ ওঠে। না, যায় না শ্রাবণ ভাই। এরপর নিজের গায়ের ক্ষতগুলো দেখায় মেঘ, যেগুলো পড়ে গিয়ে পেয়েছিল সে। এই যে দেখুন, এগুলো দেখতে সামান্য ক্ষত হলেও এগুলো আমার কাছে কলঙ্ক সমান। কিন্তু এই কলঙ্ক আমি কখনো আপনার গায়ে লাগাতে পারবো না, কারণ পুরুষের গায়ে কখনো কলঙ্ক লাগে না। পুরুষ আজীবন শুদ্ধ থাকে। কলঙ্কের সৌভাগ্য শুধু নারীদেরই হয়। এবার আরো কিছুটা এগিয়ে এসে শ্রাবণ মেঘের দুই বাহু চেপে ধরে বলে ওঠে, তোর গায়ে কলঙ্কও আমি দিব, আবার সেই কলঙ্ক যত্ন করে মুছেও আমিই দিব, কারণ তুই শুধু আমার। আর আমার হওয়া এত সহজ না। আমার হতে হলে তোকে আমাকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। কিন্তু আমি তো তোমার হতে চাই না শ্রাবণ ভাই। তোকে যে আমারই হতে হবে রে জান। পুনর্জন্ম হবে না বলেই তোকে এই জন্মে পাওয়ার এত তীব্র আকাঙ্ক্ষা আমার। বিশ্বাস কর, যদি আরো হাজারটা জন্ম পেতাম, সেই জন্মেও শুধু তোকেই চাইতাম। ভাইয়া ডাকছে তোমাকে, সবাই অপেক্ষা করছে। বলেই শ্রাবণকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই শ্রাবণের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে আসে মেঘ। যেতে যেতে তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে বিষাদের অশ্রুকণা। মনে মনে সে আওড়ায়, কেন আমাকে এত কষ্ট দাও শ্রাবণ ভাই? তুমি জানো না, তোমার কুল যন্ত্রণা সইতে পারে না, সামান্য আঘাতেই কুঁকড়ে যায়। তাও কেন এত আঘাত করো? কয়েকদিন থেকে ভার্সিটিতে যাচ্ছে না মেঘ। শরীর খারাপ থাকায় আপাতত ভার্সিটি যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। আর তাছাড়া শ্রাবণ ভার্সিটি চলে গেলে শান্তি মতো বাড়িতে থাকতে পারে সে। না হলে শ্রাবণের বাচ্চা সারা দিন তাকে বডিগার্ডের মতো পাহারা দিতে থাকে। মেঘ বলেছিল সে অসুস্থ, তাই ভার্সিটিতে যাচ্ছে না। এই জন্য আজ তাকে বাড়িতে দেখতে আসছে মেঘের একমাত্র প্রাণপ্রিয় বান্ধবী রুহি। শান্তিনিকেতনের সামনে এসে রিকশা থেকে নেমে রিকশাওয়ালা মামার ভাড়া মিটিয়ে সবেমাত্র ঘরে প্রবেশ করে রুহি। তখনই রাহেলা বেগম এসে দাঁড়ায় সামনে। রুহি এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে রাহেলা বেগমকে। কেমন আছো আন্টি? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মেঘ কোথায় আন্টি? ওর ঘরেই আছে। ঠিক আছে আন্টি। বলে যেই না রুহি উল্টো করে যেতে যাবে, তখনই আচমকা ধাক্কা লাগে মাহিদের সঙ্গে। মাহিদ তাড়াহুড়ো করে কোথা থেকে জানি আসছিল। তৎক্ষণাৎই সজোরে ধাক্কা লাগায় ধপাস করে মেঝেতে পড়ে যায় রুহি। চোখ মুখ কুঁচকে কোকিয়ে ওঠে সে। সরি, আমি খেয়াল করিনি। মাহিদের কথার দিকে তাকায়ে রক্ত চক্ষু নিয়ে তাকায় রুহি। তেতিয়ে বলে ওঠে, কানা নাকি, চোখে দেখতে পান না? সরি বললাম তো, আশ্চর্য। উঠে দাঁড়ায় রুহি। এবার আবারও কর্কশ কণ্ঠে বলে ওঠে, সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? কে আপনি? যত সব। রুহির কথায় ভুরু কুঁচকে তার দিকেই তাকায় মাহিদ। তুমি কে মেয়ে? এভাবে কথা কেন বলছো আমার সাথে? নিঃশ্বাস ছেড়ে তাচ্ছিল্য হেসে রুহি বলে ওঠে, হাই, আমি মেঘের বেস্ট ফ্রেন্ড, এই পরিবারের খুবই কাছের একজন। আর হ্যাঁ, এটা আপনার বাবার বাড়ি না যে এইভাবে কথা বলবেন আমার সাথে। আমার বাবারই বাড়ি এটা। মা, বলে দাও এই ঝগড়াটে মেয়েটাকে। বলেই হনহনিয়ে ঘরের ভেতরে চলে যায় মাহিদ। রুহি হেসে তাকায় রাহেলা বেগমের দিকে। পাগল নাকি এই লোক আন্টি? আপনাকে মা ডাকছে? হঠাৎই ব্যাপারটা বোধগম্য হতেই তবদা খেয়ে যায় রুহি। রাহেলা বেগম মুখ টিপে হেসে বলে ওঠে, ওর বাবারই বাড়ি এটা? যাও মেঘ, ওপরে আছে তার ঘরে। রুহি যেন টুপ করে মহাশূন্য থেকে পড়ে গেল। ভীষণ লজ্জা পেল সে। কাচুমাচু করতে করতে হতবুদ্ধির ন্যায় ভ্যাবলার মতো হেসে সে এক দৌড় দেয় মেঘের রুমের উদ্দেশ্যে। খাটে আরামসে চিটপটাং হয়ে শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে মেঘ। ফোন চালাচ্ছে বললে ভুল হবে, আরামসে নিজের পছন্দের ড্রামা দেখে চলেছে সে। যখন সে বাড়িতে থাকে আর শ্রাবণ থাকে না, তখন যেন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ সে। না হলে নিজের ঘরেও চোরের মতো চলাফেরা করতে হয় তাকে। মেঘ বুঝতে পারে না শ্রাবণ তার সাথে কেন এমন করে। একটা ঘটনার জন্য আজকে তাদের সম্পর্কের এই পরিণতি। না হলে হয়তো পরিস্থিতিটা অন্যরকম হতো। কিন্তু অন্যরকম হলেও বা কি হতো? তাও তো শ্রাবণ তাকে সব সময় বকাঝকা আর মারের ওপরে রাখে।
তখনই আচমকা হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করে রুহি। রুহিকে এইভাবে ঘরে ঢুকতে দেখে কিছুটা অবাক হয় মেঘ। লাফিয়ে শোয়া থেকে উঠে বসে সে। কি রে রুহি, কখন এলি তুই? আসবি আমাকে জানালি না কেন? রুহি খাটে বসতে বসতে বলে ওঠে, রাখ সেসব কথা, আগে আমাকে এটা বল, তোর দামড়া ভাই যে বিদেশ থেকে দেশে ফিরেছে, বললি না কেন? আমাকে বললে তো আজ আমি এমন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তেই হতো না আমাকে। কেন, কি হয়েছে? এরপর একটু আগের ঘটনাটা মেঘকে খুলে বলে রুহি। রুহির কথা শুনে খাটে গড়িয়ে গড়িয়ে হাসতে শুরু করে মেঘ। মেঘের বাচ্চা, তোর মুখ আমি কিন্তু ভেঙে দিব। আমার করুণ অবস্থার মজা নিচ্ছিস তুই? বহু কষ্টে নিজের হাসি দমিয়ে সোজা হয়ে বসে মেঘ। যা হয়েছে ভুলে যাব না। ভাব, এই মুহূর্তে তোর জীবনে কখনো আসেনি, দেখবি সব আবারও ঝাঁকানাকা। এরপর আরো নানান রকম কথা বলতে থাকে তারা দুজনে। বিকালবেলা রাব্বি আহমেদের স্ত্রী এবং ছেলেমেয়েরা এসেছে। তারা ঢাকায় থাকে, তাই মাহিদের আসার খবর শুনে বেড়াতে এসেছে। একই পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও দূরে থাকায় এখন তারা এই পরিবারের নিকট কুটুম স্বরূপ হয়ে গিয়েছে। তবে তাদের মধ্যকার মিল এখনো অটুট। রাব্বি আহমেদের স্ত্রী সুইটি বেগম, তাদের এক মেয়ে দুই ছেলে। বড় ছেলে আহিল আহমেদ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। মেয়ে আদিবা আহমেদ ইন্টার পরীক্ষা শেষ করে বর্তমানে ভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর তাদের ছোট ছেলে আরজ আহমেদ ক্লাস 4-এ পড়ে। পুরো আহমেদ পরিবারের সবচেয়ে ছোট সদস্য হচ্ছে আরজ। যেমন দুষ্টু তেমনি পাকা সে। তার কার্যকলাপ রীতিমতো সবাইকে আশ্চর্যের সাথে তবদা খাইয়ে দেয়। তারা সকলে আসতেই যেন বাড়িতে এক হইহুল্লোড় পড়ে যায়। সোফার এক কোণে বসে ফোন চালাচ্ছে শ্রেয়া। তখনই তাকে পাশ কাটিয়ে যেতে নেয় আহিল। তাকে দেখে একগাল হেসে শ্রেয়া বলে ওঠে, আরে আহিল ভাই যে, কেমন আছো? শ্রেয়ার দিকে ভুরু কুঁচকে তাকায় আহিল। নিরেট কণ্ঠে বলে ওঠে, আগে যেমন ছিলাম তেমনই আছি, একেবারে জালিম। শেষের কথাটা কিছুটা টেনে বলে আহিল। কথাটা শুনেই তৎক্ষণাৎ মাথায় রক্ত চটে যায় শ্রেয়ার। হনুমানের বাচ্চা, কখনো কি একটু সুন্দর করে কথা বলতে পারিস না? সুন্দর কথা আর তুই, স্যাহ, নিজের চেহারা দেখেছিস? অবশ্যই দেখেছি। এমন সুন্দর চেহারা দেখে নিশ্চয়ই ফিদা হয়ে গেছো তুমি। ওয়াক থুপ, ফিদা হব, তাও আবার তোর উপর, আল্লাহ মাফ করুক। আহিল ভাই, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, এমন বিশ্রী শয়তান থেকে আমাকে রক্ষা করো। আহিলের এমন কথা শুনে সোফায় থাকা একটা কুশন সজোরে আহিলের মুখে ছুঁড়ে মেরে গটগট করে সেখান থেকে চলে যায় শ্রেয়া। ডাইনির বাচ্চা, তোর খবর আছে, বলে কুশনটা সোফায় ছুঁড়ল আহিল। আহিলও গটগট করে হেঁটে চলে যায়। হেলে দুলে নিজের রুমের দিকে যাচ্ছিল মেঘ। হঠাৎই তার পা জোড়া থমকে যায় সামনে থাকা মানুষ দুটোকে দেখে। অতিশয় সুন্দরী এক রমণী, পরনে গোলাপি কালার এক চুড়িদার, দোতলায় অবস্থিত ছাদ খোলা বারান্দায় দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে শ্রাবণের সাথে। এই সুন্দরী রমণী আর কেউ নয়, তার ছোট চাচুর মেয়ে আদিবা। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, শ্রাবণ নিজেও দাঁত কেলিয়ে হেসে হেসে কথা বলছে আদিবার সাথে, যা দেখে সহসাই আশ্চর্য হয় মেঘ। এই লোক হাসতেও জানে? জানতো না তো মেঘ, কখনো দেখেছে বলে তো মনেও পড়ছে না তার। হঠাৎই মেঘের অন্তরে কেমন যেন চিনচিনে ব্যথা অনুভব করলো। কই, তার সাথে তো কখনো এমন হেসে হেসে কথা বলেনি, উল্টো আরো উদমে কেলানি দেয় যখন তখন। আর এখন কি সুন্দর চকচকে দাঁতগুলো নিয়ে হেসে চলেছে। হঠাৎই মেঘের চোখ জোড়া কেমন যেন টইটুম্বুর হয়ে ওঠে। অজানা ব্যথায় অন্তর যেন লাফিয়ে উঠছে তার। না, আর এই দৃশ্য চাক্ষুষ অবলম্বন করা সম্ভব নয় তার পক্ষে। তৎক্ষণাৎই দাঁড়িয়ে না গিয়ে হন হন করে সেই স্থান ত্যাগ করে নিজের রুমে চলে যায় মেঘ। গিয়েই ধরাম করে লাগিয়ে দেয় দরজার কপট। মেঘের যাওয়ার দিকে আর চোখে তাকিয়ে আবারও নিজের চিরাচরিত রূপে ফিরে আসে শ্রাবণ। মূলত এতক্ষণ আদিবা তাকে অ্যাডমিশনের সম্পর্কে
নানান প্রশ্ন জিজ্ঞাসা করছিল। কিন্তু মেঘকে আসতে দেখে শ্রাবণ ইচ্ছে করে আদিবার সাথে এমন হেসে হেসে কথা বলছিল। আজ আরজের জন্মদিন, যেহেতু মোটামুটি সবাই এখানে রয়েছে, তাই সকলে মিলে সিদ্ধান্ত নিল পরিবারের মধ্যে একটা ছোটখাটো জন্মদিনের অনুষ্ঠান করা হবে। বিকেল থেকে শান্তিনিকেতনের ছাদে চলেছে অনেক ধরনের তোড়জোড়। বাড়ির মহিলারা মিলে সকলের জন্য রান্না বান্না করছে, আর ছেলেরা মিলে ছাদে ছোট্ট করে ডেকোরেশন করছে। ছাদের এক কোনায় মন খারাপ করে বসে আছে আরজ। দূর থেকে তাকে এভাবে বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায় মেঘ। কিরে ছোট, আজকে খুশির দিনে এমন মন খারাপ করে বসে আছিস কেন তুই? মেঘাপু, আর বলো না দুঃখের কথা, বলেই হতাশার নিঃশ্বাস ছাড়ে আরজ। ভুরু জোড়া কুঞ্চিত করে বলে ওঠে, কেন রে, কি হয়েছে? কি আর বলবো মেঘাপু, বয়স তো কম হয়নি আমার, তাও এখনো পর্যন্ত একটা প্রেমিকাও খুঁজে পেলাম না। একটা প্রেমিকার অভাবে আমার ভেতরের প্রেমিক পুরুষ কেমন যেন হাহাকার করছে। আরজের এমন কথা শুনে স্ট্যাচু হয়ে যায় মেঘ। কি বলছে এই ছেলে? এই ছেলের বয়সই বা হলো কত দূর? এখনই নাকি তার ভেতরে প্রেমিক পুরুষ হাহাকার করছে। মেঘ একটা টোকা মারে আরজের মাথায়। এই বয়সে প্রেমিকা? তোর বয়সে থাকতে আমি কথাও বলা শিখিনি। শিখবে কিভাবে? শ্রাবণ বাহিত সারাদিন তোমাকে উদুম কেলানির ওপরে রাখে। এই, তোকে কে বললো এসব? জানি আমি, তুই কিন্তু বেশি পাকনামো করছিস বলে দিলাম। এসব বাদ দাও না মেঘা আপু, আমার দুঃখটা একটু বোঝার চেষ্টা করো না। কিসের দুঃখ তোর? আজকে যদি আমার একটা প্রেমিকা থাকতো, ঠিকই আমাকে কল করে বলতো, শুভ জন্মদিন বাবু সোনা, জান, চিন্টু, পিন্টু, মিন্টু, তোমার সামনের বছরগুলো ভালো কাটুক। কিন্তু আফসোস, কেউ বলে না। এই জীবন রেখে কি লাভ বলো মেঘাপু? তবে রে, দাঁড়া, এক্ষুনি আহিল ভাইকে ডাকছি। সে এখনো একটা প্রেম করতে পারলো না, আর তুই কিনা এই বয়সে প্রেমিকা প্রেমিকা করছিস? ভাইয়ার কথা আর বলো না মেঘাপু, ভাইয়া হচ্ছে বলদ আর রকচটা। ভাইয়ের কখনো প্রেম হবে না। কিন্তু আমি তো তেমন না, আমার ভেতরে তো প্রেমের আগুন টকবক টকবক করেছে। সি, বেয়াদব ছেলে, তোকে বলে দিয়ে কিচ্ছু হবে না, বলেই সেখান থেকে চলে যায় মেঘ। মেঘের যাওয়ার পানে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ছেড়ে আরও বলে ওঠে, আশ্চর্য, আমার জীবনে কি প্রেম ভালোবাসার প্রয়োজন নেই নাকি? তুমিও বুঝলে না আমাকে মেঘাপু, কেউ বোঝে না এই অভাগার মনের দুঃখ। সবাই সাজগোজ করে একে একে ছাদের দিকে যাচ্ছে। মেঘ একটা সুন্দর সাদা রঙের সিম্পল গাউন পরেছে, সাদে ছোট ছোট জুয়েলারি আর হালকা মেকআপ। ঢলঢলে ফর্সা গোল গাল চেহারায় সামান্য সাজে যেন অপরূপ সুন্দর লাগছে মেঘকে। শ্রাবণ ছাদের এক কোনায় বসে বসে ফোনে কিছু একটা দেখছিল। কিছু বলতেই মূলত মেঘের ছবি দেখছিল। প্রতিটা ছবি শ্রাবণ লুকিয়ে মেঘের অজান্তেই তোলে। কোনোটাতে মেঘ হাসে, আবার কোনোটাতে কারোর সাথে কথা বলছে, আবার কোনোটাতে মুখ গোমড়া করে বসে আছে। মেঘের অদ্ভুত সুন্দর সুন্দর ছবিগুলো দেখেই মিটিমিটি করে হাসছে শ্রাবণ। তখনই ধীরে ধীরে ছাদে এসে হাজির হয় মেঘ। মেঘকে দেখে আরজ এগিয়ে গিয়ে বলে ওঠে, আরে মেঘাপু, তোমাকে তো একেবারে রূপকথার সাদা পরীগুলোর মতো লাগছে। আরজের কথায় হেসে দেয় মেঘ, গাল টেনে বলে ওঠে, তুই পারবি খুব শীঘ্রই প্রেমিকা জুটিয়ে ফেলতে। বলেই তারা দুজনেই হেসে ওঠে। এদিকে আরো আগে আরজের ডাকে মেঘের দিকে নজর পড়ে শ্রাবণের। শ্রাবণ যেন সেখানে স্থির হয়ে আছে, তার বক্ষ পিঞ্জিরায় থাকা হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে ধুকপুক ধুকপুক করছে। কোনো সময় নষ্ট না করে দ্রুত মেঘের কয়েকটা ছবি তুলে নেয় শ্রাবণ। মেঘ সেখান থেকে চলে গেল। মেঘের ছবিগুলো দেখতে থাকে শ্রাবণ। তখনই শ্রাবণ বুকের ওপর হাত দিয়ে মোহনীয় কণ্ঠে বলে ওঠে, উফ, আমার জানটাকে এত সুন্দর লাগছে কেন? নিজেকে সামলানো তো দায় হয়ে পড়েছে। ধীরে ধীরে সকলে উপস্থিত হতে থাকে ছাদে। সবাই উপস্থিত হয়ে এক পাশে দাঁড়ায়। শ্রেয়া একটা মিষ্টি কালার চুড়িদার পরেছে। শ্রেয়া সুইটি বেগমের সামনে গিয়ে বলে ওঠে, দেখো তো ছোট মা,
আমাকে কেমন লাগছে? তখনই সেখানে ধূমকেতুর মতো হাজির হয় আহিল। সময় ক্ষেপণ না করেই চটপটাং বলে ফেলে, সাক্ষাৎ ডাকিনী লাগছে দেখতে। আমি বুঝতে পারি না হাজার হাজার টাকার মেকআপও কিভাবে একটা চেহারাকে সুন্দর করতে পারে না। আশ্চর্য! তেতে ওঠে শ্রেয়া, কর্কশ কণ্ঠে বলে ওঠে, ছোট মা, তোমার এই হনুমান ছেলেকে সাবধান করে দাও বলে দিচ্ছি, না হলে কিন্তু ভালো হবে না। এই, তুই কি করবি রে আমার? দেখতে তো একেবারে ট্যাবলেটের মতো। কি করতে পারবি আমার? এবার আরো রেগে লাল হয়ে যায় শ্রেয়া, আঙ্গুল উঁচিয়ে বলে ওঠে, শোন হাদারাম, আমি দেখতে 5 ফুট হলেও আমার মুখ কিন্তু 10 ফুট লম্বা। কথা দিয়েই একেবারে নাঙ্গা করে ফেলবো তোকে। হা হা করে উচ্চস্বরে হেসে ওঠে আহিল, তুলে একটা আছাড় দিব, কেঁদে কুল পাবি না, আর আমাকে নাঙ্গা করবি? চেঁচিয়ে ওঠে শ্রেয়া, ছোট মা, তোমার ছেলেকে চুপ করতে বলো, তা না হলে কিন্তু কিছু একটা হয়ে যাবে এখন। কি হবে রে? কি হবে বল? বলে কিছুটা তেড়ে আসে আহিল। থাম তোরা! বলে খানিকক্ষণ চিৎকার করে ওঠে সুইটি বেগম। সুইটি বেগমের গর্জনে দুজনেই চুপ করে যায়। অন্যদিকে সেই ঘটনার পর থেকে রুহি কিছুতেই আর মেঘাদের বাড়িতে আসার নাম নেয়নি। তাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে এসেছে মেঘ। ছাদের এক পাশে হয়ে দাঁড়িয়ে আছে রুহি। দূর থেকে রুহিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায় মাহিদ। এই যে মিস ঝগড়াটে। মাহিদের এমন সম্বোধনে পেছনে ফিরে তাকায় রুহি। তাকাতেই মাহিদকে দেখে এক ভ্যাবলা হাসি দেয়। যা ভয় পেয়েছিল তাই হয়েছে। না জানি এই বজ্জাত ছেলেটা এখন তাকে কি পরিমাণে লজ্জা দিবে। লজ্জায় না জানি আবার তার মাটি কুড়ে ঘুরে ঢুকে যেতে ইচ্ছে করবে। সবাই তো ওখানে, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? রোহিত ছোট করে উত্তর দেয়, এমনি দাঁড়িয়ে আছি। তো কার বাড়িতে এসেছেন জানেন তো? হ্যাঁ, অবশ্যই, আমার একমাত্র প্রাণপ্রিয় বান্ধবী মেঘের বাড়িতে আসছি। ও সরি, ভুল করে আপনার বান্ধবীর বাড়িতে চলে এসেছি। এখন কি হবে? বলেই হেসে ওঠে মাহিদ। হয়েছে, আর মজা নিতে হবে না। এইবার এই চ্যাপ্টারটা ক্লোজ করুন। আর ওই ঘটনার জন্য আমি দুঃখিত। এবার কিছুটা সিরিয়াস হয়ে ওঠে মাহিদ। আসলে আমিও দুঃখিত, তখন তাড়াহুড়ায় খেয়াল করিনি। ইটস ওকে, চলুন ওইদিকে যাওয়া যাক। হুম, চলুন। কেকটা কাটা শেষ হলে সকলে আরজকে নানান ধরনের গিফট দিতে থাকে। হঠাৎ রাব্বি আহমেদ বলে ওঠে, বাবা, এবার জন্মদিনের উপহার হিসাবে কি চাও তুমি? যা চাই তাই দেবে তো বাবা? আরজের কথায় কিছুটা ভেবে রাব্বি আহমেদ বলে ওঠে, একবার চেয়ে দেখো না। তাহলে বিয়ে করিয়ে দাও আমাকে। কি? সকলে একযোগে অবাকের সুরে বলে ওঠে। তা দেখে কিছুটা ভড়কে যায় আরজ। আমতা আমতা করে বলে ওঠে, কোনো সুন্দরী মেয়ে পড়ালেখা জানে, কাজ জানে, এমন মেয়ে হলেই হবে। আহিল এবার চেঁচিয়ে ওঠে, কি করবি তুই আবার বল? এবার গলায় কিছুটা জোর এনে আরজ বলে ওঠে, বয়স তো চলেই যাচ্ছে, এরপর আমার বাচ্চা কাচ্চার সাথে আমি ফুটবল খেলবো কখন? পায়ে ব্যথা হলে? আর তাছাড়া আম্মু কত কাজ করে টায়ার্ড হয়ে যায়, একা একা সবকিছু কিভাবে করবে? আম্মুরও তো একজন সাহায্যের প্রয়োজন হয়, তাই না? পাশ থেকে সুইটি বেগম বলে ওঠে, তার মানে তুই আমার জন্য বিয়ে করতে চাস, তোর নিজের জন্য না? নিজের জন্যেও চাই। আম্মু, তুমি বলো, তোমার জামাই আছে না? আরজের কথায় সুইটি বেগম বলে ওঠে, হ্যাঁ, আছে তো। তো তুমি তার সাথে থাকো না কেন? ডিস্টার্ব করছো আমাকে? হ্যাঁ? কি? আমি তোকে ডিস্টার্ব করছি? আম্মু, তুমি বাবাকে জিজ্ঞাসা করো না। ওগো শুনছো, আজকে তোমার জন্য কি কি রান্না করব? এই কাজটা আমিও শুনতে চাই। তারপর বইয়ের সাথে লুকোচুরি খেলতে চাই। তার মানে তুই তোর বইয়ের সাথে লুকোচুরি খেলবি? হ্যাঁ। বাচ্চা হবে কয়টা, চিন্তা করো না তোমরা। তখনই পাশ থেকে সজোরে আরজের মাথায় একটা টোকা মারে আহিল। এরপর বলে ওঠে, তোর এখনো মুসলমানি হয়নি আর তুই কিনা বাচ্চা পয়দা করবি? যা ভাগ এখান থেকে। মুসলমানি করা লাগে নাকি বাচ্চা হওয়ার জন্য? তুই বেশি কথা বলিস। 1 সপ্তাহের মধ্যে তোর ঘুমটু কাটার ব্যবস্থা করছি, এরপর তোকে বিয়ে করাচ্ছি। ভাইয়া, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে।
সকলে আরজের কথায় একযোগে হেসে ওঠে।